সো ইমপ্যাক্ট টেস্ট অফ মেটালস, এটা হচ্ছে আমাদের সেকেন্ড যে এক্সপেরিমেন্ট। আমরা প্রথমে টেনশন টেস্ট কমপ্লিট করেছি। আপনারা হচ্ছে কালকে যেহেতু আসবেন, যেটা আর কি কথা ছিল, আগের দিনের ল্যাব রিপোর্ট সহ নিয়ে আসবেন, ঠিক আছে? তো গ্রাফ এবং হচ্ছে ডাটা শিট, সেটা তো হচ্ছে আমি কমপ্লিট করে রাখতে বলেছিলাম। ল্যাব রিপোর্টটা করে কালকে জমা দেবেন। যারা জমা দিতে পারবেন তাদের মার্কস পাবেন, আর যারা জমা দিতে পারবেন না তারা হয়তো পরবর্তীতে জমা দেবেন, তখন সেটা দেখা যাবে। তো আসেন ইমপ্যাক্ট টেস্ট অফ মেটাল সম্পর্কে আমরা একটু জানি। এটা হচ্ছে একটি মেটালস এর ক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট একটা টেস্ট। টেস্টটা করার কিভাবে মেথড আছে বা কি জন্য আমরা এই টেস্টটা করছি, আমি তো প্রত্যেকটা টেস্টের প্রথমেই হচ্ছে বলে দেই যে কি কারণে আমরা কোন টেস্টটা করে থাকি, তাই না? তো সেরকম একটা জিনিস এখানেও আমরা সেই কাজটাই করব। The behavior of materials under dynamic loads may often differ markedly from their behavior under static or slowly applied loads. আমরা যে ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করি, বিশেষ করে মেটালস, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যেটা হয় যে স্ট্যাটিক লোড অথবা হচ্ছে গ্রাজুয়ালি অ্যাপ্লাইড লোড যেটা থাকে, আস্তে মানে স্লোলি যে লোডটা অ্যাপ্লাই করা হয়, সেই ক্ষেত্রে ম্যাটেরিয়ালের বিহেভিয়ার একরকম থাকে। কিন্তু যখন আপনি সাডেন কোনো একটা লোড অ্যাপ্লাই করে থাকেন কোনো কিছুর উপরে, তখন তার বিহেভিয়ার কিন্তু ডিফারেন্ট হয়। বুঝতে পেরেছেন? একটা হচ্ছে স্লোলি অ্যাপ্লাইড লোড, আর একটা হচ্ছে যদি আপনি সাডেন কোনো লোড অ্যাপ্লাই করে থাকেন। সো সেই ক্ষেত্রে ইমপ্যাক্ট টেস্ট এই সাডেন লোডটা বোঝায়, যে সাডেন কোনো লোড কোনো একটা মেটালসের ক্ষেত্রে, ম্যাটেরিয়াল বলতে আমরা এখানে মেটালসটাই বলবো, সেটা বিভিন্ন টাইপের মেটাল হতে পারে, মাইল্ড স্টিল হতে পারে, কাস্ট আয়রন হতে পারে, সেটা আপনাদের ডাটা শিটে আছে যে আমরা কোন কোন মেটাল টেস্ট করব। তো ইমপ্যাক্ট লোডটা হচ্ছে সেরকম একটা লোড। এটার ক্ষেত্রে যেটা আছে, ইমপ্যাক্ট লোড ইজ অ্যান ইম্পর্টেন্ট টাইপ অফ ডাইনামিক লোড দ্যাট ইজ অ্যাপ্লাইড সাডেনলি। হ্যাঁ, দ্য ইমপ্যাক্ট ফ্রম এ মুভিং মাস, সেটা হতে পারে, দেখবো আমরা যে ব্রিজ বা হচ্ছে রেলওয়ে, আমরা দেখবো দ্য ভেলোসিটি অফ এ স্ট্রাইকিং বডি ইজ চেঞ্জড, দেয়ার মাস্ট বি ট্রান্সফার অফ এনার্জি অ্যান্ড ওয়ার্ক ইজ ডান অন দ্য পার্টস রিসিভিং দ্য ব্লো। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে যে আমরা যখন কোন একটা মুভিং মাস বোঝেন তো, অর্থাৎ যার একটা নির্দিষ্ট একটা ভর আছে এবং সে কি করছে, মুভমেন্ট করছে, তাই না? যেমন হচ্ছে আপনি কি ট্রাক বা ধরেন গাড়ি, যে কোনো একটা কিছু যদি আপনার ব্রিজের উপর থেকে যায়, তাই না? তারপর হচ্ছে যখন সে ব্রিজের উপরে ওঠে, অথবা রেল লাইনের কথাই চিন্তা করেন না কেন, আপনার যখন হচ্ছে কোন একটা রেল রেল ট্র্যাকের উপর দিয়ে যায়, তখন কি হয়, তার যে হুইলসটা থাকে সেটার সাথে রেল ট্র্যাকের একটা কি হয়, কন্ট্যাক্ট হয়। তাহলে সেই কন্ট্যাক্টের কারণে কি হবে, তার যে টোটাল মাস সেটা কি হবে, ডিস্ট্রিবিউট হবে। তো সেইটাই এখানে বলেছে যে ওই হিউজ পরিমাণ মাস, অর্থাৎ তার কি থাকে, একটা এনার্জি থাকে, সে এনার্জিটা সে কি করে, সাডেন অন্য একটা মেটালস বা ম্যাটেরিয়ালের উপরে কি করে, সে ডেলিভার করে। তাহলে তখন এই যে ট্রান্সফার অফ এনার্জি হয়, এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফার অফ এনার্জি, এই জিনিসটা ঘটে থাকে। The mechanics of impact not only involves the question of stress induced but also a consideration of energy transfer, energy absorption and dissipation. অর্থাৎ এখানে প্রথমে এনার্জি ট্রান্সফার হচ্ছে, তারপর হচ্ছে এনার্জি অ্যাবজর্পশন মানে আপনি যে মেটাল বা ম্যাটেরিয়ালের উপর দিয়ে হচ্ছে এই ইম্প্যাক্টটা ফালাচ্ছেন বা ইম্প্যাক্টটা দিচ্ছেন, সেখানে কি হয়, ওই মেটালটা সেই এনার্জিটাকে অ্যাবজর্ব করে এবং ডিসিপেট করে মানে আপনার এনার্জিটাকে কমিয়ে আনে। অর্থাৎ আপনার যে মুভিং লোডের জন্য যেই এনার্জিটা ছিল সেটা কি করবে, কমিয়ে আনবে। The effect of an impact load in producing stress depends on the extent to which the energy is expended in causing deformation. অর্থাৎ যতটুকু ডিফরমেশন হবে ততটুকুই আপনার কি হবে, এই এনার্জিটা ডিসিপেট হবে। In the design of many structures and machines that must take impact loading, the aim is to provide the absorption as much as possible through elastic action and then to rely on some kind of damping to dissipate it. অর্থাৎ এখানে ইম্প্যাক্ট লোডিং এর যে বিহেভিয়ারটা, হ্যাঁ, সাডেন কোনো লোড আসলে আমাদের মেটালটা অ্যাকচুয়ালি কিসের উপর ডিপেন্ড করে, তার এই এনার্জিটাকে অ্যাবজর্ব করবে, তার ইলাস্টিক লিমিটের উপর ডিপেন্ড করে, অথবা তার ইলাস্টিক যে এনার্জিটা, অর্থাৎ তার একটা ইলাস্টিসিটি ধর্ম তো অবশ্যই আছে, তাই না? তাহলে সে যতটুকু ডিফরমেশন ঘটবে ততটুকুই কি এনার্জি রিসিভ করবে, এই জিনিসটা আর কি এখানে বলেছে। In most cases, the resilience data derived from static loading may be adequate. Examples of impact loading include rapidly moving loads such as those caused by a train passing over a bridge or direct impact caused by a drop of a hammer. আপনারা নিশ্চয়ই এই যে হ্যামার ড্রপ করতে দেখেছেন, সাপোজ আপনি ফাউন্ডেশন ডিজাইনের ক্ষেত্রে, অথবা হচ্ছে যখন আমরা পাইলিং করি, তাই না? প্রথমে আমরা কি করি, এই যে এই হ্যামার দিয়ে হচ্ছে জিনিসটাকে এই
আমার যে সয়েল সারফেসটা থাকে সেক্ষেত্রে আমি, অথবা ধরেন হচ্ছে আপনারা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট হয়তো দেখে থাকবেন, সেখানে আমরা কি করি, যে কোনো ধরনের হ্যামার একটা নির্দিষ্ট একটা হাইট থেকে নিচে ফেলে দেওয়া হয়। তো এই ক্ষেত্রে এই যে মানে আপনাকে এক্সাম্পল গুলো দিয়ে দিল, যে সাপোজ র্যাপিডলি মুভিং লোড, সেটা হচ্ছে ট্রেন, সেটা হচ্ছে ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি হয়, ওই যে ট্রেনের যে মাসটা, সেটা একটা নির্দিষ্ট সময়, খুবই কম সময়, একদম নির্দিষ্ট একটা সময়, একটা সাডেন মোমেন্টের জন্য সে ওই রেল ট্র্যাকের উপর দিয়ে যাচ্ছে, তাহলে তখন ওই রেল ট্র্যাকের উপরে সেই সাডেন লোডটা চলে আসছে, এবং সেই ক্ষেত্রে আমার রেল ট্র্যাকের যদি অ্যাবিলিটি না থাকে ওই লোডটা কনজিউম করার, সেই ক্ষেত্রে কি হবে, একটা দুর্ঘটনা অথবা হচ্ছে একটা অকারেন্স ঘটে যেতে পারে, ডিস্ট্রাকশন হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা এই মেটালগুলোকে সাডেন লোডের ক্ষেত্রে তার বিহেভিয়ারটা কি, কতটুকু সে এনার্জি অ্যাবজর্ব করতে পারে, এইটাই হচ্ছে আমাদের ইম্প্যাক্ট টেস্টের করার কারণ। আমি কি বোঝাতে পেরেছি? কোন একটা মেটাল এরকম কোন সাডেন একটা লোড যদি চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে তার এই এনার্জিটা কনজিউম করার অ্যাবিলিটিটা কতটুকু, সেটা আমরা টেস্ট করব ইম্প্যাক্ট টেস্টের মাধ্যমে। তো ইম্প্যাক্ট টেস্টের আমরা এই জিনিসগুলো দেখলাম। ইম্প্যাক্ট টেস্টের অ্যাপারেটাস গুলো আছে নিচে দেখেন। এই যে ইম্প্যাক্ট টেস্টে আমরা স্পেসিমেন যেটা বলছি, সাপোজ এখানে তিন ধরনের স্পেসিমেন আছে বলেছে, যে সাপোজ 4p সিম্পল বিম, আইজট ক্যান্টিলিভার বিম, 4p টেনশন রড, তিনটা নাম। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা করেছে যে ব্রিটিশ স্টাইল এবং আমেরিকান স্টাইল, মানে স্টাইল বলতে বুঝাচ্ছি ব্রিটিশ কনভার্টেড অথবা হচ্ছে আমেরিকান কনভার্টেড, তাদের কিছু প্রসিডিউর, যে কিভাবে মেটালটাকে রাখলে, কোন পজিশনে রাখলে এবং এইভাবে প্রসিডিউর অনুযায়ী টেস্ট করলে সেইটাকে নামকরণ করেছে এই যে এভাবে 4p সিম্পল বিম, আইজট ক্যান্টিলিভার বিম, এগুলো জাস্ট নাম অনুযায়ী এভাবে হয়েছে। আপনাকে যেটা জানতে হবে, এই যে সিম্পল বিম কিভাবে কাজ করছে, ক্যান্টিলিভার বিম কখন হচ্ছে এবং টেনশন রড হিসেবে কখন ব্যবহার হচ্ছে। আমরা সামনে বিভিন্ন ছবি দেখবো এবং আমাদের একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আমরা দেখার চেষ্টা করব, তাহলে আশা করি সেখান থেকে আপনারা বুঝতে পারবেন। তো 4p সিম্পল বিম এবং আইজেড ক্যান্টিলিভার বিম, 4p টেনশন রড, এই তিনটে হচ্ছে প্রসিডিউর। আমরা এই তিন ভাবে হচ্ছে মেটালটাকে রাখবো এবং ইম্প্যাক্ট টেস্টিং মেশিনে সেটাকে আমরা ব্যবহার করে দেখবো যে কতটুকু এনার্জি সে কনজিউম করছে। এখানে ওই ডাইমেনশনস গুলো দেয়া আছে এবং কিভাবে সে কাজ করে সেটা বলা আছে। তো জিনিসটা আমরা একটা ভিডিওটাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, আমি আগে আপনাদের একটু দেখিয়ে দিই যে দেখতে জিনিসটা কিরকম হয়। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের যেই ল্যাবে যে মেশিনটা আছে, সেই মেশিনটা দেখতে এরকম আর কি, ছবি এটাতে যেহেতু 2D আকারে দেখছেন। তো এই হচ্ছে মেশিনটা, ইম্প্যাক্ট টেস্টিং মেশিন, নাম লেখাই আছে। এবং এখানে উপরে দেখবেন যে কয়েকটা ডায়াল গেজ আছে। হ্যাঁ, এই যে এই পাশে কিছু ডায়াল গেজ আছে, অর্থাৎ এখানে কিছু রিডিং নেওয়া যাবে। আপনার যখন ইম্প্যাক্ট টেস্টিং মেশিনটা আপনি যখন টেস্ট করবেন, তখন এই মানগুলো আপনারা এখান থেকে সেই আপনাদের যে ডাটা শিট আছে সেখানে আপনারা নিয়ে নেবেন। তো যেটা হবে সেটা হচ্ছে যে এই ইম্প্যাক্ট টেস্টিং মেশিনে আমরা যখন হচ্ছে নিচে ম্যাটেরিয়ালটা রাখবো, সেই ম্যাটেরিয়ালটা রাখার পর এই যে এই অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা হচ্ছে সেই হ্যামার, একটা হ্যামার। হ্যামারটা কি, মেশিনটাকে হচ্ছে এভাবে স্থির অবস্থায় রাখার পর এইখানে যে জয়েন্টটা আছে সেই জয়েন্টের সাথে এই হ্যামারটা যুক্ত আছে। এই হ্যামারটাকে এই নিচের হাইট থেকে উপরের দিকে উঠাচ্ছি। এটা অ্যাকচুয়ালি একটা পেন্ডুলামের মতো কাজ করবে। পেন্ডুলাম দেখেছেন তো? অর্থাৎ মুভমেন্ট হয়, উপর থেকে উঠালে সে একবার ডানে একবার বামে এভাবে মুভ করতে থাকে। তো এই যে হ্যামারটা, সেই হ্যামারটাকে একটি নির্দিষ্ট উচ্চতায় নিয়ে গেলে তার মধ্যে কি হবে, পোটেনশিয়াল এনার্জি জেনারেট করবে, রাইট? কারণ একে যদি একটি নির্দিষ্ট হাইটে রেখে দেন, একটি নির্দিষ্ট হাইটে যদি উঠিয়ে ফেলেন, এই যে এতটুকু হাইটে আপনি উঠিয়ে ফেললেন, নর্মালি সে কোথায় থাকার কথা, এই যে এইখানে থাকার কথা, কিন্তু তাকে কি করলেন, এই জায়গা থেকে উপরে উঠিয়ে এই জায়গা নিয়ে আসলেন, অর্থাৎ তার মধ্যে কি হলো, একটা এনার্জি সঞ্চয় করলো, তাই না? তাহলে এই এনার্জিতে সে যখন এখানে এই জায়গাতে আপনার সেই মেটালটা থাকবে, যে মেটালটা আপনি টেস্ট করবেন, সেটা মাইল্ড স্টিল হোক, কাস্ট আয়রন হোক বা যে কোনো কিছুই হোক। তো যখন আপনি এই হ্যামারটাকে একটি নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যাওয়ার পর, অবশ্যই সেটা বলে দেওয়া আছে অথবা আমাদের মেশিনের একটি নির্দিষ্ট লিমিট আছে যে সর্বোচ্চ কতটুকু উপরে ওঠালে কতটুকু হবে। তো এই লিমিটটা হচ্ছে, একটা হচ্ছে 240 আর একটা হচ্ছে 100। কিভাবে কি আসলো সেটাও আমি এক্সপ্লেন করে দিচ্ছি। আপাতত বোঝেন যে এই হ্যামারটাকে উপরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর এই হ্যামারটা ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পর এখানে মেটালটা যেটা থাকবে সেই মেটালটার উপরে কি আনবে,
ইম্প্যাক্ট ফেলবে। কি করবে? ইম্প্যাক্ট করবে, মানে অর্থাৎ কলিশন হবে। তাহলে সেই ক্ষেত্রে মেটালটা কি করবে? আইদার ভেঙে যাবে অথবা ডিফরমেশন হবে, কিছু একটা তো হবে। তো এখান থেকে আপনার যখন হ্যামারটা এটাকে আঘাত করবে, হিট করবে, তখন আপনি এখানে একটি, এই যে দেখেন, এই জিনিসটা, এই জিনিসটা, এটা কি করবে? এই ডায়াল গেজ বরাবর কি করবে? ঘুরবে, রোটেট করবে। তাহলে যখন যেই কাঁটাটা যেই জায়গায় গিয়ে পৌঁছাবে, সেইটাই হচ্ছে আপনার এনার্জি, সেটাই হচ্ছে আপনার রিডিং আর কি, সেটা এনার্জি রিডিং। বুঝতে পেরেছেন? এখন তাহলে হ্যামারটা উপরে উঠাবো, কোন ক্ষেত্রে 240 হবে, কোন ক্ষেত্রে 100 হবে, সেটা একটু বলে দিই। ধরেন যেই মেটালগুলো একটু স্ট্রং, হ্যাঁ, যে সকল মেটালগুলো একটু স্ট্রং সেগুলোর ক্ষেত্রে 240। এই 240 মানে হচ্ছে 240 পাউন্ড ফিট। এখানে একটু এক্সপ্লেন করে বলা আছে, আমি যদি একটু দেখিয়ে দিই। এই যে দেখেন, দ্য ইম্প্যাক্ট টেস্টিং মেশিন জেনারেলি হ্যাজ অ্যারেঞ্জমেন্ট ফর 2 ডিফারেন্ট ইনিশিয়াল পয়েন্টস। অর্থাৎ ওই হ্যামারটাকে আপনি দুইটা পজিশনে রাখতে পারবেন প্রসিডিউর অনুযায়ী, ইনিশিয়াল পজিশনস। The one in higher position is specimen that are likely to withstand higher energy, অর্থাৎ যেই মেটালগুলোর এনার্জিটা বেশি, তো সেটা তো আমরা আগে থেকেই জানি যে মাইল্ড স্টিলটা বা স্টিলটা কাস্ট আয়রনের থেকে হয়তো বেশি হবে, এই জিনিসগুলো আমরা আগে থেকেই জানি। সো যার জন্য আমাদের ওই পজিশনটা আগে থেকেই আমাদের ডিক্লেয়ার করা, অর্থাৎ এই মেটালটার জন্য হায়ার এনার্জি লাগবে, কম এনার্জিতে সে পরিপূর্ণভাবে সে বুঝতে পারবেন না যে সেটা কতটুকু এনার্জি সে নিচ্ছে। তাহলে হায়ার এনার্জির জন্য কোনটা? উপরেরটা। তো তার জন্য যে আমাদের রেঞ্জ সেটা হচ্ছে 0 থেকে 240 ফিট পাউন্ড। ফিট পাউন্ডটা এটাই হচ্ছে এনার্জির এখানে ইউনিট, আলাদা কোনো ইউনিট বসাবেন না। অনেকে জুল লিখে রেখে দেয়, এনার্জির একক তো স্বাভাবিকভাবে এসআই এককে জুল, বাট এইখানে আমাদের ইম্প্যাক্ট টেস্টিং মেশিনে যে রিডিংটা আছে সেটার ইউনিটটা হচ্ছে ফিট পাউন্ড। ফিট পাউন্ড, বুঝতে পেরেছেন? তাহলে লেখার সময় ফিট পাউন্ডে লিখবেন, কোনো জুল বা সামথিং অন্য কিছু লিখবেন না। তাহলে রেঞ্জ 0 থেকে 240 যেগুলো হায়ার এনার্জি উইথ স্ট্যান্ড করতে পারে, মানে সহ্য করতে পারে, আর 0 থেকে 100 হচ্ছে যেগুলো হচ্ছে লোয়ার, অর্থাৎ কম শক্তি সম্পন্ন। তার জন্য হচ্ছে আমাদের পজিশনটা হবে ডিফারেন্ট, অর্থাৎ হ্যামারটাকে আমরা একটু নিচু থেকে ছাড়বো। এই দুইটা হচ্ছে এই 240 এবং 100 ফিট পাউন্ডের এক্সপ্লেনেশন। ঠিক আছে, এখন দেখেন আমরা যে হচ্ছে এই যে এই ফিগারটা যদি দেখি পেন্ডুলাম মেশিনের, এই হচ্ছে সেই হ্যামারটা। হ্যামারটাকে এই উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে, এইটা হচ্ছে তার রোটেশন পয়েন্ট, এইখানে হচ্ছে ইম্প্যাক্ট পয়েন্ট। এই ইম্প্যাক্ট পয়েন্টে সিম্পল বিম, ক্যান্টিলিভার বিম এবং টেনশন রড, এই তিনটা স্যাম্পল এইখানে বসানো হবে। এবং কখন সেটাকে সিম্পল বিম বলবো, কখন সেটাকে ক্যান্টিলিভার বিম বলবো এবং কখন টেনশন রড বলবো, আমাদের কিন্তু স্যাম্পলটা মাইল্ড স্টিল হোক অথবা হচ্ছে আপনার কাস্ট আয়রন হোক, তিনটার জন্যই দুইটার জন্যই কিন্তু আমাদের এই তিন ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে। অর্থাৎ মাইল্ড স্টিলকে আমরা সিম্পল বিম আকারেও ইউজ করব, ক্যান্টিলিভার বিম আকারেও ইউজ করব, টেনশন রড আকারেও ইউজ করব। তিন ভাবেই আমরা এই জিনিসটাকে ইউজ করব। তাহলে সেটা কিভাবে করতে পারি? আচ্ছা, এখানে কিছু ডাইমেনশনস দেওয়া আছে। সাপোজ 4p সিম্পল বিম। আর একটা জিনিস একটু দেখিয়ে দিই, যদি আমার চোখে পড়ছে কিনা দেখি। এই 4p টেস্টটা হচ্ছে ইউএসএ তে পপুলার, আর আইজার টেস্টটা হচ্ছে ইউকে তে পপুলার। বুঝতে পেরেছেন? আমরা কিন্তু একই মেটালের তিন ভাবে টেস্ট করে দেখছি। তো 4p টেস্টটা অ্যাকচুয়ালি ইউএসএ তে এটা বেশি ফ্যামিলিয়ার, তারা এইভাবেই করে, ওই পদ্ধতিতে করে। আর আইজার যে টেস্টটা সেটা হচ্ছে ইউকে তে, ব্রিটিশ। যাই হোক, তো ইম্প্যাক্ট মেশিনে হ্যামারটা তো বুঝলাম। তো এই সিম্পল বিম কখন হবে, কখন হচ্ছে ক্যান্টিলিভার বিম হবে, কখন হচ্ছে টেনশন রড হবে, তখন সেইটা জিনিসটা আমরা এই ছবি থেকে কিছুটা বোঝার চেষ্টা করব। সিম্পল বিমের বেলায় যেটা হবে যে বিমটা অ্যাকচুয়ালি কি, দুই পাশে দুইটা সাপোর্ট থাকবে, তাই না? দুই পাশে দুইটা সাপোর্ট থাকবে, মাঝখানে হচ্ছে বিমটা থাকবে। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে 4 সেন্টিমিটার 5.5 সেন্টিমিটার, এটা হচ্ছে সেইটার ডাইমেনশন, যে যতটুকু ডাইমেনশনের আমি স্যাম্পলটা ইউজ করব। আর এই যে হ্যামার দেখতে পাচ্ছেন, হ্যামারটা এসে এই মাঝখানে আঘাত করবে, এই মাঝখানের যে জায়গাটা সেখানে এসে আঘাত করবে। কিভাবে করবে সেটা অ্যাকচুয়ালি ভিডিওটা দেখলে আপনারা মোটামুটি ভালো মতো বুঝতে পারবেন। তো এই যে সিম্পল বিমটা, আমরা হচ্ছে স্যাম্পলটাকে দুই পাশে সাপোর্ট রেখে মাঝখানে বসাবো এবং হ্যামারটা ঠিক এর মাঝখানে হিট করবে।
আর ক্যান্টিলিভার জিনিসটা কি? ক্যান্টিলিভার হচ্ছে এক পাশে ফিক্সড সাপোর্ট আর একটা পাশে কি ওপেন। তাহলে ফিক্সড সাপোর্টের এই যে দেখেন 4.7 সেন্টিমিটার যতটুকু অংশ, এই অংশটুকু হচ্ছে আমার ফিক্সড সাপোর্টের ভেতরে চলে যাবে। তাহলে বাকিটুকু থাকছে কত? 2.8। এই যে এই জায়গাটুকুতে আমার সেই হ্যামারটা হিট করছে, এই জায়গাটুকুতে আমার কি হ্যামারটা হিট করছে। তাহলে হিট করলে কি হবে সেইটাই হচ্ছে যতটুকু আমাদের ডায়াল গেজ রিডিং এ যতটুকু এনার্জি সে অ্যাবজর্ব করবে সেটা আমাকে ওই রিডিংটা শো করবে। তাহলে এইটা গেল হচ্ছে ক্যান্টিলিভার বিম, যেটা বললাম যে একটা পাশে ফিক্সড আর একটা পাশে কি ওপেন। তাহলে ওপেন জায়গাটুকুতে আমার হ্যামারটা এসে এটাকে হিট করবে। টেনশন রডের বিষয়টা কি? টেনশন রডের বিষয়টা হচ্ছে যে হ্যামারের এক পাশে এই নিচে একটা হ্যামারটা তো চলে আসলো, হ্যামারের একটা অংশে আমি একটি গোল আকার একটা চাকতির মতো একটা রড বসাবো, অর্থাৎ একটা স্যাম্পল বসাবো। স্যাম্পলটা দেখতে এরকম গোল আকারের হবে, এবং এর সাথে আমার সেই যে মাইল্ড স্টিল অথবা হচ্ছে কাস্ট আয়রন তার স্যাম্পলটা যুক্ত থাকবে। সো সেইটা হচ্ছে এই যে এই জিনিসটা এটা। তো যেটা হয় যে আমার এই হ্যামারের অংশটুকু যখন হচ্ছে এই উপর থেকে পাস করে, অর্থাৎ এই জিনিসটা যখন এইভাবে রোটেট হয়ে এইখান দিয়ে পাস করার চেষ্টা করে, তখন এইখানে একটা অংশ থাকে যেটা এই হ্যামারটাকে ঘুরতে বাধা দেয়, রোটেশন বাধা দেয়। তো তখন কি হয়, এই একটা ফোর্স যাচ্ছে এই ডান দিক বরাবর, সরি লেফট সাইড বরাবর, আর আমার যে বাধা দানকারী বল সেটা যাচ্ছে রাইট সাইড বরাবর। তাহলে দুইটা যেহেতু দুই দিকে ডিরেকশনে চলে গিয়েছে, তার মানে কি হচ্ছে ওই স্যাম্পলটার গায়ে অ্যাকচুয়ালি টেনশন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। টেনশন ফোর্স মানে কি, কোন একটা এই যে এই অংশটুকু থাকলো, দুইটা পাশে দুইটা ফোর্স, তাই না? তাহলে যখন এই হ্যামারটা এই রোটেশন করতে চায়, অর্থাৎ সে রোটেট করতে চায়, তখন কি হয়, সে তো যেতে চাচ্ছে এই লেফট সাইডের দিকে, তাই না? কিন্তু এখানে একটা বাধাদানকারী একটা অবজেক্ট রাখা হয়, যেটা কি করে ওই ওই যে গোলাকার যে অংশটা দেখালাম সেই অংশটা থেকে বাধা দেয়। বাধা দিলে কি হবে, লেফট সাইডে হচ্ছে হ্যামারটা যেতে চাচ্ছে, তার কারণে এই দিক বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই হয়, আর এইখানের যে অবজেক্টটা ছিল, হ্যাঁ ডিস্ট্রাকশন, সেটা কি করবে, রাইট সাইডের দিকে একটা রেজিস্টিং ফোর্স অ্যাপ্লাই করবে, রেজিস্ট করবে রোটেট করতে। এইভাবে হচ্ছে আমার স্যাম্পলের গায়ে হচ্ছে অ্যাকচুয়ালি আমার এই ফোর্সটা চলে আসে। তো এখন দেখি আমরা আমাদের যে ভিডিওটা দেখাবো সেটা একটু ওপেন করার ট্রাই করি। আর এর আগে আরো কিছু কথা বলে দিই, ডাটা শিটটা অ্যাকচুয়ালি কিভাবে পূরণ হবে সেটা আর কি শেষ করে তারপর ভিডিওটা দেখালে আশা করি বুঝতে পারবেন। তো এখানে দেখেন স্পেসিমেন ম্যাটেরিয়াল মাইল্ড স্টিল আছে এবং কাস্ট আয়রন আছে। আমি আগেই বলে দিয়েছি আপনি যেই স্যাম্পলটাই বা স্পেসিমেনটা নেন আপনাকে টেস্ট করতে হবে কিন্তু তিনটা ভাবেই, অর্থাৎ সিম্পল বিম আকারেও রাখতে হবে, ক্যান্টিলিভার বিম আকারেও রাখতে হবে, আর হচ্ছে টেনশন রড আকারেও রাখতে হবে। তিন মেথড, অর্থাৎ স্পেসিমেনটাকে রাখার উপর ডিপেন্ড করে আপনার এই টেস্টটা তিনটা ভাগে ভাগ হয়ে গিয়েছে। স্পেসিমেনটা মাইল্ড স্টিল হোক বা কাস্ট আয়রন হোক, আপনি যেইভাবেই রাখেন না কেন আমার এই জিনিসটা কিন্তু আলাদা আলাদা হয়ে গিয়েছে, এই তিনটা ভাগে ভাগ হয়ে গিয়েছে। তো একটা ইউএস একটা ফলো করে, ইউকে একটা ফলো করে, আমরা দুইটাই করে দেখবো। প্রথম কথা হচ্ছে যে ক্রস সেকশন এরিয়া। ক্রস সেকশন এরিয়া তো আপনারা স্লাইড ক্যালিপার্স নেবেন, সেখান থেকে ডায়ামিটার বের করবেন, ক্রস সেকশন এরিয়া বের হয়ে যাবে প্রত্যেকটা স্যাম্পলের জন্য। লেন্থটাও কি করবেন, ওইটা দিয়ে মেপে দেখবেন যে কতটুকু লেন্থ আছে। হ্যাঁ, বেসিক্যালি স্কেল ইউজ করা হয় লেন্থের জন্য, সেটা আপনি লেন্থটা হচ্ছে মেজার করে ফেলবেন যে কতটুকু লেন্থ। এখন এই ক্রস সেকশন এরিয়া এবং লেন্থ কেন লাগছে, ভলিউমটা বের করার জন্য। ভলিউমের বেলায় হচ্ছে আপনার ক্রস সেকশন এরিয়া ইনটু হচ্ছে কি লেন্থ, এই দুটো করলে এই হচ্ছে এরিয়া, এই হচ্ছে লেন্থ, আর ভলিউমটা কি ভি ইজ ইকুয়ালস টু হচ্ছে এ ইনটু এল। তাহলে এখানে চলে আসলো। স্কেল ইউজড এটা কি, স্কেল ইউজড হচ্ছে আইদার আপনি 240 ফিট পাউন্ড ওই স্কেল ইউজ করবেন অথবা কি 100, এইটা আপনার এখানে লিখতে হবে। 240 কোনটা, যেটার ক্ষেত্রে আপনার এনার্জি ডিসিপেশনটা বেশি সেইটার জন্য 240, সেটা আপনাকে ল্যাব অ্যাসিস্ট্যান্ট ওখানে অবশ্যই বলে দিবে। আর না হলে হচ্ছে 100, দুইটার জন্য কিন্তু দেখবেন যে কাটাটা বেশি আলাদা, দুইটার জন্য কাটা আলাদা। ওখানে ডায়াল গেজ যখন দেখবেন তখন দেখবেন যে একটা উপরের দিকে ডায়াল আছে রিডিং আছে, আর নিচের দিকে একটা ডায়াল রিডিং আছে। তো যেই স্কেল ইউজ করছেন তখন সেই ডায়ালের ভ্যালুটা আপনাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, আইদার 240 হবে অথবা কি হবে 100 হবে।
আর ইউনিটটা কি হবে? ফিট পাউন্ড। ইনিশিয়াল ইররটা কি? ইনিশিয়াল ইররটা হচ্ছে এই ছবি থেকেই দেখাচ্ছে, যখন আপনি এইখানে নিচে কোনো জায়গায়, আমার এখানে মেশিনটা তো সিম্পল একটা মেশিন, তাই না? যে সাপোজ আমি হচ্ছে এখানে কি করলাম, এখানের এই হ্যামারটাকে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে কি হবে? সেটা মুভমেন্ট করবে, তাই না? নিচে একবার এই পাশে যাবে, একবার এই পাশে যাবে, একবার এই পাশে যাবে, একবার এই পাশে যাবে, এইভাবেই তো মুভমেন্ট করার কথা। তো যখন আমি হ্যামারটাকে ছেড়ে দিব, তখন কি হবে? সে এইখানে যে স্পেসিমেনটা রাখার কথা, সেই স্পেসিমেনটা রাখলে তার উপরে ইম্প্যাক্ট দিবে, আঘাত করবে। কিন্তু আমাদের এই মেশিনে কোনো যান্ত্রিক ত্রুটি আছে কি নাই সেটা বোঝার জন্য আমাদের কি করতে হবে? যদি এখানে কোনো ইম্প্যাক্ট না দেয় তাহলে এখানের এই কাঁটাটা সরবে না। আবারও বলছি, এই হ্যামারটাকে যখন আপনি একটি নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর আপনি তো ছেড়ে দিবেন। ছেড়ে দিলে যদি এখানে কোনো জায়গায় কোনো স্যাম্পল না রাখেন তাহলে তো ইম্প্যাক্ট হলো না। তাহলে ইম্প্যাক্ট না হলে আমার এই কাঁটাটা চেঞ্জ হওয়ার কথা না। বুঝতে পেরেছেন? চেঞ্জ হওয়ার কথা না, অর্থাৎ এই কাঁটাটার নির্দিষ্ট জায়গায় থাকার কথা। কিন্তু যদি এরকম হয় যে এটা জিরোতে মিট করছে না, অর্থাৎ এই হ্যামারটা যদি কোনো স্যাম্পল না রাখা অবস্থায়, ইনিশিয়াল ইররটা বের করতে হলে আপনাকে অবশ্যই এখানে নিচে কোনো স্যাম্পল আপনি রাখতে পারবেন না, অর্থাৎ এখানে কোনো কিছুর সাথে ইম্প্যাক্ট হবে না। শুধুমাত্র হ্যামারটাকে আপনি ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পর এখানে কোনো কিছু থাকবে না, এবং না থাকা অবস্থায় যখন আপনি ছেড়ে দিবেন হ্যামারটা দুলতে থাকবে। সেই ক্ষেত্রে আপনার এই কাঁটাটা যদি চেঞ্জ হয়ে কোনো একটা ভ্যালুতে পৌঁছায়, তখন সেটাই হবে আপনার ইনিশিয়াল ইরর, এবং সেটারও ইউনিট হবে ফিট পাউন্ড। ক্লিয়ার সবাই? ইনিশিয়াল ইররটা কিভাবে বের হবে? আচ্ছা, এবার দেখেন এনার্জি অ্যাবজর্বড। এনার্জি অ্যাবজর্ব কোনটা? এনার্জি অ্যাবজর্বটা হচ্ছে যে আমি যখন ইম্প্যাক্ট করিয়েছি, ইনিশিয়াল এরর প্রত্যেকটার জন্য আগেই বের করে ফেলবেন। সেটা তো শুরুতে বের হয়ে গেল যে স্যাম্পলটা না রাখা অবস্থায়। এখন স্যাম্পল রাখা অবস্থায় যখন ইম্প্যাক্ট দিচ্ছে, তখন ওই ডায়াল গেজটা কোথায় যেয়ে পৌঁছাচ্ছে সেটাই হচ্ছে আপনার এনার্জি অ্যাবজর্বড, এবং এটার ইউনিট কি হবে? ওই ফিট পাউন্ড। বুঝতে পেরেছেন এনার্জি অ্যাবজর্বটা কি? যখন আপনার ইম্প্যাক্ট দিচ্ছে, অর্থাৎ আঘাত করছে, আঘাত করার পর তো ওই কাঁটাটা কোনো একটা জায়গায় যেয়ে পৌঁছাচ্ছে, সেই ডায়াল রিডিংটাই হচ্ছে আপনার এনার্জি অ্যাবজর্বড। সরাসরি চলে আসবে, আপনাকে কোনো ক্যালকুলেশন করতে হবে না, সরাসরি। আর পরেরটা কি? কারেক্টেড এনার্জি। তাহলে যতটুকু ইরর, সেটা থেকে আমার এনার্জি অ্যাবজর্বটা থেকে যদি বাদ দিয়ে দিই, এনার্জি অ্যাবজর্ব থেকে যতটুকু ইরর বাদ দিয়ে দিই, তাহলে কি আসবে? যতটুকু আসলেই হচ্ছে এনার্জি ডিসিপেশন, সেইটাই হচ্ছে আমার কারেক্টেড এনার্জি। এই যে এখানে লেখাই আছে ই মাইনাস আই, ই মাইনাস আই। তাহলে এখানের ইউনিটটাও কি হবে? ফিট পাউন্ড। আচ্ছা, আর মডুলাস অফ টাফনেসটা কি? এই কারেক্টেড এনার্জি ডিভাইডেড বাই যদি ভলিউম করেন, সেটাই হচ্ছে আমাদের মডুলাস অফ টাফনেস। যদিও মডুলাস অফ টাফনেসের ডেফিনেশনটা ভিন্ন, কিন্তু আমাদের এখানে ক্যালকুলেশনের এটা হচ্ছে নিউমেরিক্যালি এইটা বের করা যায় যে ই মাইনাস আই ডিভাইডেড বাই হচ্ছে ভলিউম। এটা মাথায় রেখেন, ঠিক আছে? এখানে যেহেতু একটা লেখা নেই, আমি এখানে লিখে দিচ্ছি, কালকে আর বলবো না। সো এইখানে ই মাইনাস আই ডিভাইডেড বাই ভলিউম, এই জিনিসটা করলে আমরা মডুলাস অফ টাফনেসটা পেয়ে যাব। বুঝতে পেরেছেন? নিউমেরিক্যালি মডুলাস অফ টাফনেসের ডেফিনেশনটা একটু ভিন্ন, কিন্তু এইখানে ই মাইনাস আই ডিভাইডেড বাই ভলিউম, এই জিনিসটা করলে আমরা মডুলাস অফ টাফনেসের ভ্যালুটা পেয়ে যাব। তাহলে ই মাইনাস আই এখান থেকে পেয়ে গেলেন, যেটা কারেক্টেড এনার্জি, আর ভলিউমটাতে আপনারা বের করে ফেলতে পারলেন। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে আপনাদের কাজ ডাটা শিট পূরণ করার ক্ষেত্রে। এখন আমি আপনাদের একটি ছোট একটা ভিডিও দেখাই, যেটা থেকে আপনারা প্রসিডিউরটা আরেকবার একটু দেখে নিতে পারবেন, যাতে কালকে আপনাদের কাজটা সহজ হয়ে যায়। আর এইখানে যে হচ্ছে কোন ম্যাটেরিয়ালের জন্য আমাদের স্কেল কোনটা ইউজ হবে, সেটা ল্যাব অ্যাসিস্ট্যান্ট আপনাকে ভালোমতো আরেকবার একটু দেখিয়ে দিবে। তো ভালোমতো ওই জিনিসটা লিখে নেবেন, বাকি জিনিসগুলো তো আমি বলেই দিলাম।